পেয়েছো? জি স্যার, শুরু হচ্ছে স্যার এখন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সার্থক বাক্যে 3টা গুণ থাকে, এটা আমরা গতদিন বলেছিলাম, তোমাদের মনে আছে? এবং এই 3টা গুণ আমরা ব্যাখ্যা করে দিয়েছিলাম, মনে পড়ছে কিনা? কথা বলতে হবে। জি স্যার। তোমরা না কথা বললে আমি বুঝতে পারছি না যে তোমরা শুনছো কিনা। তোমরা যদি কথা না বলো তাহলে আমি বুঝবো কি করে যে তোমরা শুনছো? আমার কথা কি শুনতে পাচ্ছ না তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। এত শুনতে পারলে তো তো উত্তর তো বলবা যে স্যার আমরা শুনতে পাচ্ছি বা পাচ্ছি না, বলবা তো। তাহলে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই 3টা গুণ আমরা আলোচনা করেছিলাম গতদিন, মনে পড়ে তো? কথা বলে না। জি স্যার। কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি? স্যার শুনতেছি। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? কথার উত্তর দিচ্ছ না যে। জি স্যার, শুনতেছি স্যার। যন্ত্রণা। বাসার আছো? জি স্যার। হ্যালো, জি স্যার, আছি স্যার আমি। আর মনে হয় আমাকে শুনতে পারতেছে না মনে হয়। কথা স্যার কেটে মনে হয় যাচ্ছে যে। তাহলে নেটওয়ার্কের সমস্যা। স্যার আপনার সঙ্গে কথা বলতেছি, শুনতেছি আপনার কথা। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, স্যার। শোনা যাচ্ছে। কিন্তু আমি শুনতে পাচ্ছি না কেন তোমাদের কথা? হ্যালো, স্যার, স্যার নেটওয়ার্ক আমরা তো প্রবলেম কথা মনে হয় স্যার। বলতেছি। আচ্ছা ঠিক আছে। এখন হুম। আমরা এখন গতদিন যে পর্যন্ত পড়াইছিলাম তার পরের থেকে যাচ্ছি। গঠন অনুযায়ী বাক্যকে কয় ভাগে ভাগ করা হয়? উত্তর দাও। হ্যালো, 2 ভাগে। গঠন অনুযায়ী। স্ক্রিনে লেখা আছে দেখো। হ্যাঁ, 3 ভাগে ভাগ করা যায় স্যার। 3 ভাগে ভাগ করা যায় গঠন অনুযায়ী। তাহলে প্রথমটার নাম কি? সরল বাক্য। সরল বাক্য। তারপরেরটা হলো জটিল বাক্য বা মিশ্র বাক্য। আর তারপরেরটা হলো যৌগিক বাক্য। আমরা এই 3টা বাক্য নিয়ে কি আলোচনা করেছিলাম গতদিন? জি স্যার। আলোচনা হয়েছে। এবার দেখো, জটিল বাক্য গঠন করা হয় কেমন করে সেটার ব্যাপারে আমরা কিছু কথা বলছি, সেই কথাটা একটু বুঝে নাও। জটিল বাক্যে একটি প্রধান বাক্যাংশ থাকে, একটা বা একের অধিক অপ্রধান বাক্যাংশ থাকে। স্যার জটিল বাক্য স্যার পড়াইছে। না, তো জটিল বাক্য পড়াইছে, কিন্তু যে জিনিসটা পড়ানো হয়নি সেটা আমরা পড়াই দিচ্ছি, এবং তুমি স্ক্রিন থেকে দেখে নাও, দেখবা যে এটা পড়ানো হয়নি। জটিল বাক্যে 2টো পার্ট থাকে, একটা হলো প্রধান বাক্যাংশ আর একটা হলো অপ্রধান বাক্যাংশ। প্রধান বাক্যাংশ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, আর অপ্রধান বাক্যাংশ প্রধান বাক্যের নির্ভরশীল হয়। ঠিক আছে? এবার আসো, এই যে খণ্ড বাক্য, এই খণ্ড বাক্যকে আবার 2 ভাগে ভাগ করা হয়। স্ক্রিন থেকে দেখে নাও, দেখো 2 ভাগে ভাগ করা হয়েছে খণ্ড বাক্যকে। একটা হলো প্রধান খণ্ড বাক্য আর একটা হলো আশ্রিত খণ্ড বাক্য। প্রধান খণ্ড বাক্য কোনটা? বাক্যস্থিত যে খণ্ড বাক্য তার নিজের অর্থ প্রকাশে অন্য কোনো খণ্ড বাক্যের উপর কি নির্ভর করে না, সেটা হলো প্রধান খণ্ড বাক্য।
আর আশ্রিত খণ্ডবাক্যটা হচ্ছে কি প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভর করেই সে অর্থ প্রকাশ করে। এটাকে বলা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য। এই আশ্রিত খণ্ডবাক্য আর প্রধান খণ্ডবাক্য এটি তোমাকে বুঝতে হলে তুমি খেয়াল রাখবা একটা কথা, একটা মনে রাখবা যে সাপেক্ষ সর্বনাম যে সে, যিনি তিনি, যখন তখন, যার তার, তাহলে শেষ অংশটা এই সাপেক্ষ সর্বনামে জোড়ার শেষ অংশটা দিয়ে যেটা শুরু সেটাকে বলা হবে কি প্রধান খণ্ডবাক্য, আর প্রথম অংশটাকে বলা হবে আশ্রিত খণ্ডবাক্য। তাহলে যে পরিশ্রম করে সেই সুখী হয়। এই বাক্যের মধ্যে প্রধান খণ্ডবাক্য কোনটা? কথার উত্তর দাও। তোমরা বোধহয় শুনতে পাচ্ছ না নাকি? না আমি শুনতে পাচ্ছি না তোমাদের কথা? কোনটা? স্যার আমি স্যার কথা বেজে বেজে শুনতেছি আপনার। তো এখন কি করতে পারি? এটা তো নেটের সমস্যা মনে হয়। আমি তো একাভাবে এখানে কথা বলছি। স্যার আমার এখানে ক্লিয়ার আছে স্যার। তাহলে ওই কারো ডিভাইসের সমস্যার কারণে বা নেটের সমস্যা কারণে বোধহয় এরকম স্যার হচ্ছে। আমার নেটের সমস্যা করতেছে সামান্য মনে হয় তাহলে। হ্যাঁ, সেই জন্যই সমস্যাটা হচ্ছে। তো আমার মনে হয় অন্যরা অনেকেই ক্লিয়ার শুনতে পাচ্ছ, তাই না? জি স্যার। একটা ওকে। আইডি কে স্যার ডাকেন, স্যার একটা আইডি কে ডাকেন রেসপন্স করার জন্য। এই যে কথা বললো জি Yes, স্যার, sound হচ্ছে। ওর ওখানে শোনা যাচ্ছে। মাহাদি না? মাহাদি Yes, হাসান sir. না? মাহাদি হাসানের ওখানে শোনা যায়? আচ্ছা, এবার আমরা যাচ্ছি যৌগিক বাক্য গঠন সম্পর্কে। আমরা গতদিন বলেছিলাম, মনে পড়ে কিনা দেখো। সরল বাক্যের সঙ্গে সরল বাক্য যুক্ত হতে পারে, জটিলের সঙ্গে সরল যুক্ত হতে পারে, আবার জটিলের সঙ্গে জটিল যুক্ত হতে পারে, আহ, জটিলের সঙ্গে আবার সরল আসতে পারে। তাহলে এই 4টা প্রক্রিয়ায় কি আমাদের যৌগিক বাক্য গঠন হয়। এই ব্যাপারে আমরা গতদিন কথা বলেছিলাম, মনে আছে কিনা? কথা বলো। জি স্যার। ওকে, তাহলে এবার আমরা যাচ্ছি বাক্য রূপান্তর। গঠন বিচারে বাক্য ছিল 3 প্রকার: সরল বাক্য, জটিল বা মিশ্র, আরেকটা হলো যৌগিক। এই একটি বাক্য থেকে আরেকটি বাক্যে রূপান্তর করতে গেলে আমাদেরকে কি কি করতে হবে সেই বিষয়গুলোই আমরা এখন আলোচনা করব। আজকের ক্লাসের মূল আলোচনা কিন্তু সেই জায়গাটাই। তাহলে আমরা প্রথমেই কি সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর করতে গেলে আমাদের 4টা পয়েন্ট অনুসরণ করতে হবে। তোমরা স্ক্রিন থেকে দেখে নাও। স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার দেখা যাচ্ছে। যে আমার কথার সঙ্গে সঙ্গে তোমরা স্ক্রিনটা মিলাবে, তাহলে ভালো হবে। তাহলে 1 নম্বরে বলেছি অর্থের পরিবর্তন করা যাবে না। সরল বাক্য থেকে তুমি জটিল বাক্যে রূপান্তর করতে গেলে অর্থের পরিবর্তন করা যাবে না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথাটা, সরল বাক্যে সমাপিকা ক্রিয়া ও কর্তাকে পরিবর্তন করা যাবে না। অর্থাৎ সরল বাক্যের মধ্যে যে সমাপিকা ক্রিয়াটা আছে সেই ক্রিয়াটা তুমি পরিবর্তন করতে পারবে না, এবং বাক্যে যে কর্তা আছে সেই কর্তাকে পরিবর্তন করতে পারে না। তবে একে জটিল বাক্যে প্রধান উপবাক্য হিসেবে কি প্রকাশ করতে হবে। 3 নম্বর হলো প্রধান উপবাক্যকে সাপেক্ষ বা বাচক সর্বনাম দিয়ে সংযুক্ত করতে হবে। প্রধান উপবাক্যকে সাপেক্ষ সর্বনাম দিয়ে সংযুক্ত করতে হবে। 4 নম্বর বলছে অপ্রধান উপবাক্যকে নিত্য সম্বন্ধীয় অব্যয় দিয়ে সংযুক্ত করতে হবে। 4টা কথা আমি বললাম, সাথে সাথে ব্যাখ্যা দিয়েছি আংশিক। তুমি স্ক্রিন থেকে দেখো এবং কোনো পয়েন্ট যদি বুঝতে না পারো তাহলে আমাকে প্রশ্ন করো। চারটা পয়েন্টের কোনো পয়েন্ট যদি তুমি বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে প্রশ্ন করো।
কেউ প্রশ্ন করছো না মানে কি, আমি ধরে নেব যে কেউ বোঝনি নাকি, কি ধরে নেব? স্যার বুঝতে পারছি স্যার। অর্থের পরিবর্তন করা যাবে না মানে এটা বুঝিনি। অর্থ পরিবর্তন করা যাবে না মানে তুমি তাকাও কয়েক লাইন নিচেই দেখো, সরল বাক্যের একটা উদাহরণ দেওয়া আছে, ঘাটে পৌঁছানো মাত্র স্টিমারটি ছেড়ে দিল। এই বাক্যটার অর্থ যা, নিচের লাইনে দেখো জটিল বাক্যের উদাহরণ লেখা হয়েছে, ওই বাক্যটাকে কনভার্ট করা হয়েছে জটিলে, যেই ঘাটে পৌঁছলাম সেই বা অমনি স্টিমারটি ছেড়ে দিল। দেখো সরল বাক্যের অর্থ যা, জটিল বাক্যের অর্থ তাই, কিন্তু আচ্ছা। গঠন পাল্টানো হয়েছে। স্ট্রাকচারটা এক চেঞ্জ নম্বরের করলেও ব্যাখ্যাটা, যাতে অর্থটা সেম জি, থাকে। বাক্যটার ওই তোমরা ইংরেজিতে যেটাকে বলো ট্রান্সফরমেশন, আরটা স্যার বলো বুঝছি। চেঞ্জিং। চেঞ্জিং আর ট্রান্সফরমেশন বলো না, জি স্যার। ওইটাই এখানে এসেছে। আমার মনে হয় 4টা পয়েন্ট বোঝা গেল। জি স্যার, এবার 4টা বুঝছি। পয়েন্টের কোনো পয়েন্ট যদি এখনো বুঝতে কেউ বাকি থাকে তাহলে আমাকে কোশ্চেন করো। ও যেমন প্রশ্ন করলো, তার অর্থের পরিবর্তন করা যাবে না মানেটা কি, আমি ব্যাখ্যা করে দিয়েছি। তোমরা কেউ যদি প্রশ্ন করো তাহলে আমি তোমার ব্যাখ্যা করে দেবো। বলো কোনো। সাপেক্ষবাচক সর্বনাম মানে যে সে ওগুলো না? এই যে তোমাকে লিখে দেওয়া আছে, দেখো লাল কালি দিয়ে সাপেক্ষবাচক সর্বনাম, ওই দেখো উদাহরণ দেওয়া আছে, যে সে, যিনি তিনি, যাহা তাহা, যাহার তাহার, যতক্ষণ ততক্ষণ, এগুলো সাপেক্ষ সর্বনাম। আর নিচের লাইনে নিত্য সম্বন্ধীয় অব্যয় কোনগুলো সেটাও দেখা যাচ্ছে, বটে, কিন্তু, যেই, সেই, বরঞ্চ, তথাপি, হয়, হয়, নয়, এত, যে, যেমন তেমন, এগুলোকে কি বলে, নিত্য সম্বন্ধীয় অব্যয় বলে। স্যার প্রধান আর অপ্রধান উপবাক্য কেমনে বুঝবো? প্রধান আর অপ্রধান, এই যে এইমাত্র বললাম যে আহ, যখন তোমরা দুটো অংশকে আলাদা করছো, যে এসেছিল কমা সে চলে গেছে, তাহলে এই সে দিয়ে যে অংশটা শুরু সেটাকে প্রধান খণ্ডাংশ ধরতে হবে, আর যে দিয়ে শুরু যেটা সেটাকে অপ্রধান খণ্ডাংশ ধরতে হবে। যেমনটা যেই ঘাটে পৌঁছালাম এটা হলো অপ্রধান, সেই বা অমনি স্টিমার ছেড়ে দিল, সেই বা অমনি স্টিমার ছেড়ে দিল, এটা প্রধান। স্যার এখানের মধ্যে যে সাপেক্ষে বাচক সর্বনাম আছে, মানে এগুলো তো স্যার ইয়ার সাপেক্ষ সর্বনাম জোড়া জোড়া। জাস্ট মিনিট, যে কোশ্চেন করেছো সে শোনো, সাপেক্ষ সর্বনাম কিন্তু জোড়া জোড়া, ওই যে হাইফেন দিয়ে লেখা আছে দেখে নাও, যে সে, জি স্যার। দেখেছো, যিনি তিনি, যাহা তাহা, তাহলে ওই দুটোর প্রথমটা দিয়ে যেটা শুরু ওটা অপ্রধান খণ্ড অংশ, আর শেষটা দিয়ে যেটা শুরু সেটা হলো কি, প্রধান খণ্ড স্যার অংশ। স্যার সেটা না স্যার, মানে এখানে তো সাপেক্ষ হয় সাপেক্ষবাচক, না হয় নিত্য সম্বন্ধী, এরকমই তো হচ্ছে মনে হয়। না 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 না, ওইখানে কথা আছে দেখো, যদি একাধিক উপবাক্য থাকে তখন কি নিত্য সম্বন্ধে অব্যয়কে ব্যবহার করতে হবে সেখানে। যেমন স্যার প্রথমে যেটা দিছে, প্রথম উদাহরণ, ঘাটে পৌঁছানো মাত্র স্টিমারটি ছেড়ে দিল, এখানের মধ্যে এখানে তো দুটোই সাপেক্ষবাচকটা ইউজ দুটোই করছে। একটা প্রধান একটা অপ্রধান, এখানে একাধিক নেই। যদি একাধিক না থাকে তাহলে হচ্ছে সাপেক্ষবাচক। জি জি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার। সামনে যাই। আমরা প্রথম পয়েন্ট পড়লাম বাক্য রূপান্তরের, সরল বাক্য থেকে জটিলে রূপান্তরের 4টা নিয়ম পড়লাম এবং উদাহরণ সহ দেখে নিলাম। আরো উদাহরণ দেওয়া আছে, দেখে নাও। অপরাধী হলে শাস্তি তুমি পাবেই, এই বাক্যটার নাম কি? সরল বাক্য। কিন্তু এই বাক্যটাকে আমরা যখন জটিল বাক্যে রূপান্তর করছি তখন বাক্যটা কি লিখছি? অপরাধ যখন করেছো, এই যখন দিয়ে বাক্যটা হয়েছে, কমা দিয়ে দেখো তখন শাস্তি তুমি পাবেই, তখন দিয়ে বাক্যটা শেষ হয়েছে। তাহলে প্রধান হচ্ছে শেষ অংশটা, প্রথমটা হলো অপ্রধান। আমরা যুক্ত করেছি সাপেক্ষ বাচক সর্বনাম ব্যবহার করে।
আর আলোচনা করা লাগবে? আমার মনে হয় সামনে যেতে পারি। এবার ২ নম্বর। ২ নম্বরটা হলো আগের যে বাক্যটা আমরা রূপান্তর করলাম সরল থেকে জটিলে গিয়েছিলাম। এখন আমরা জটিল থেকে সরলে যেতে চাই। তাহলে যেভাবে আমরা ওই জটিলে পৌঁছেছিলাম উল্টা দিকে আসলেই কিন্তু আমরা জটিল থেকে সরলে চলে আসতে পারি। আমার সঙ্গে একমত তুমি? জি স্যার। জি। এবার আসো ৪টা পয়েন্ট আছে এখানে। ১ নম্বর পয়েন্টটা হলো প্রধান উপবাক্যটি যেন পরিবর্তিত না হয়। মানে কি? প্রধান উপবাক্য আমরা কোনটাকে মেনশন করেছি বলো? শেষ অংশটাকে। হ্যাঁ। শেষ অংশটাকে। ঠিক আছে না? জি। শেষ অংশটাকে আমরা প্রধান উপবাক্য হিসেবে মেনশন করেছি না? বুঝিয়ে দিলাম না এতক্ষণ ধরে? জি, জি, জি। তাহলে ১ নম্বর পয়েন্টে বলেছে জটিল থেকে তুমি যদি সরলে আসতে চাও তাহলে প্রধান উপবাক্য যেটি সেটাকে তুমি পরিবর্তন করবা না। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ২ নম্বর হলো এক্ষেত্রে অপ্রধান উপবাক্যকে প্রধান স্বনির্ভর উপবাক্যের পরিণত করতে হবে। প্রধান উপবাক্যকে প্রধান স্বনির্ভর উপবাক্যে পরিণত করতে হবে। অপ্রধান উপবাক্য কোনটা আর প্রধান উপবাক্য কোনটা এটা আমরা কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছি না? জি। খণ্ডবাক্য দুই রকম, প্রধান আর অপ্রধান বলেছি তো? জি স্যার বলছেন। জি। ৩ নম্বর হলো অপ্রধান উপবাক্যের সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হবে। উদাহরণ সামনে আছে, তুমি একটু চোখ বুলাও তাহলে হয়ে যাবে। দেখো জটিল বাক্যের উদাহরণ আছে, যদি তুমি আসো। এই আসো হলো সমাপিকা ক্রিয়া। তবে তুমি তবে আমি যাব, যাবও সমাপিকা ক্রিয়া। ৩ নম্বর যে পয়েন্টটা বলেছে সেটি কিন্তু তবে আমি যাব এই অংশটা নিয়ে কথা বলেনি। যদি তুমি আসো এই অংশটা নিয়ে কথা বলেছে। তাহলে যদি তুমি আসো এই আসোটা হলো সমাপিকা। এটাকে কিসে রূপান্তর করতে বলেছে? অসমাপিকায় রূপান্তর করতে বলেছে। তাহলে আসো শব্দটা সমাপিকাকে অসমাপিকায় রূপান্তর করলে শব্দটা কি হয়? এলে হয়। এলে হয়। হয়েছে কিনা? জি। তুমি এলে এই পর্যন্ত বলে থেমে যাও, দেখবে বাক্যের অর্থ সম্পূর্ণ হবে না, অসমাপ্ত রয়ে যাবে। তো এলেটা হলো অসমাপিক ক্রিয়া। আমার মনে হয় আর কথা বলা লাগে না। ওকে? জি স্যার। জি স্যার বুঝছি। এবার ৪ নম্বর বলেছে কি বাক্যে যদি সাপেক্ষ সর্বনাম থাকে অথবা নিত্য সম্বন্ধীয় অব্যয় থাকে এগুলো বাদ দিতে হবে। এবার দেখো জটিল বাক্য আমরা যদি আর তবে দিয়ে লিখেছিলাম। তো যদি তবে বাদ দিলে বাক্যটা হয়ে যায় তুমি এলে আমি যাব। দেখো বাক্যটা ঠিক আছে কিনা? ৪টা পয়েন্ট আমরা অনুসরণ করেই আমরা বাক্যটা লিখেছি কিনা? জি স্যার। ওকে। এবার আসো জটিল বাক্যের অ্যানাদার উদাহরণ। যদিও ছেলেটি পরীক্ষা দিয়েছিল, তবুও সে পাস করেনি। যদিও তবুও এগুলো সাপেক্ষ সর্বনাম উঠিয়ে দাও। এবার দেখো দিয়েছিল এটাকে আমরা অসমাপিকায় রূপান্তর করেছি কিনা দেখো। জি স্যার। দিয়েও হয়ে গেছে। দিয়েও দেখছো? তারপরে পাস করেনি এটাই ছিল প্রধান উপবাক্য। এটা দেখো ওই জটিল বাক্যেরও শেষে আছে, আবার সরল বাক্য যেটা কনভার্ট করেছো সেখানেও শেষে আছে। তাহলে পাস করেনি এই কথাটা আমরা আনচেঞ্জ রেখেছি। ১ নম্বর পয়েন্ট ঠিক আছে কিনা? জি স্যার। আমার মনে হয় আমরা ক নম্বরে বলেছিলাম সরল থেকে জটিলে রূপান্তর, আর খ নম্বরে বললেন জটিল থেকে সরলে রূপান্তর। অর্থাৎ যেমন ভাবে তুমি সরল থেকে জটিলে এসেছিলে ঠিক ওই রাস্তা দিয়ে জটিল থেকে সরলে আসবা, তাহলেই হয়ে যাবে। কি কথা ঠিক আছে? কথা জি স্যার। উত্তর দাও। জি স্যার। এবার জি আমরা স্যার। গ নম্বরে যাচ্ছি।
গ নম্বরে গেলাম। গ নম্বরে কি পাচ্ছি দেখো, কোথা থেকে কোথায় কনভার্ট করবা? সরল বাক্য থেকে যৌগিক বাক্যে কনভার্ট করবা। এখন জি স্যার। সেখানে পয়েন্ট থাকবে হলো 3টি। 1 নম্বর পয়েন্টটা কি? সরল বাক্যের কর্তা ও সমাপিকা ক্রিয়া। এখানে আকার একটা প্রিন্ট করতে যে কম্পোজ করতে যে বাদ পড়েছে, ক্রিয়া ধরে না, ওটাকে অপরিবর্তিত থাকবে। তাহলে কোনটা কোনটা অপরিবর্তিত থাকবে? সরল বাক্যে যে কর্তা ছিল এবং আর সমাপিকা যে ক্রিয়া। সমাপিকা ক্রিয়া ছিল, এটা অপরিবর্তিত থাকবে। এই কথাটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে সরল থেকে জটিলে যাওয়ার সময়ও বলেছিলাম 1 নম্বরে। কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। 2 নম্বরে কি বলেছি? সরল বাক্যের সমাপিকা ক্রিয়া সম্প্রসারিত হয়ে নিরপেক্ষ উপবাক্যে পরিণত হবে। সরল বাক্যের অসমাপিকের ক্রিয়াটি সম্প্রসারিত হয়ে মানে কি সমাপিকা ক্রিয়ায় রূপান্তর হয়ে উপবাক্য বাক্যে পরিণত করবে, নিরপেক্ষ উপবাক্যে পরিণত করবে। কথাটা বোঝা যায়নি? না স্যার, নিরপেক্ষ বাক্য বুঝিনি। নিরপেক্ষ মানে হলো স্বাধীনভাবে ও অর্থ প্রকাশ করে। নিরপেক্ষ মানে স্বাধীন, স্বাধীনভাবে ওই অংশটুকু অর্থ প্রকাশ করবে ওই ক্রিয়াটা দিয়ে। যেমন দেখো, তুমি ভরসা দিলেও, এই দিলেওটা অসমাপিকা। নিচের বাক্যে দেখো, তুমি ভরসা দিলেন, জি স্যার, বুঝছি এবার। দিলেওটা দিলেন হয়ে গেছে, এটা স্বাধীন নিরপেক্ষ বাক্য হয়ে গেল না? জি স্যার। 3 নম্বরে কি বলেছে? প্রধান উপবাক্য গুলোকে সংযোজক অব্যয় সহযোগে পরস্পরকে সম্পৃক্ত করতে হবে। সংযোজক অব্যয় কোনগুলো সেটা এখন যদি কেউ না জানো তাহলে আমি বলে দিচ্ছি। কিন্তু, এবং, সুতরাং, তবুও, সত্ত্বেও, তাহলেও, এগুলোকে আমরা সংযোজক অব্যয় বলে থাকি। বলো, যৌগিক বাক্য যেটা স্যার। আমরা রূপান্তর করেছি সরল বাক্যকে, কিন্তু আমরা ব্যবহার করেছি কিনা কেনে? জি স্যার, আমরা কিন্তু ব্যবহার করছি। করেছি। তাহলে আমার মনে হয় সংযোজক অব্যয় ব্যবহার করে আমরা যুক্ত করেছি যৌগিক বাক্যটাকে। তাহলে সরল বাক্যের প্রথম অংশ যেটা অসমাপিকা দিয়েছিল সেটি স্বাধীন বা নিরপেক্ষ উপবাক্য হয়ে গেল, এবং সংযোজক অব্যয় ব্যবহার করে আমরা যুক্ত করলাম দুটো স্বাধীন বা সরল বাক্যকে। যৌগিক বাক্যের সংজ্ঞাটা আমরা আগে বলেছিলাম, আগের ক্লাসে, গতদিনকার ক্লাসে বলেছিলাম যে দুইটা সরল বাক্য বা দুটো জটিল বাক্য বা একটা সরল আর একটা জটিল মিলে যৌগিক বাক্য তৈরি হয়, বলেছিলাম কি না? তাহলে জি স্যার, এই বলছি। বাক্যটাকে যৌগিক বাক্যে প্রমাণ করার সময় দেখো, তিনি ভরসা দিলেন, এটা সরল বাক্য। আমার সাহস হলো না, কি সরল বাক্য। আমরা কিন্তু সংযোজক অব্যয় দিয়ে যুক্ত করেছি। কিন্তু সরল বাক্যটা যখন আমরা দেখছি সেখানে দেখো, সরল বাক্যটা একটা অংশ, সেখানে সমাপিকা ক্রিয়া একটা, হলো না এটা সমাপিকা ক্রিয়া, দিলেও এটা অসমাপিকা ক্রিয়া। আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে, ছাত্রদের সঙ্গত আপত্তি প্রধান শিক্ষককে মানতে হয়েছিল। তাহলে এখানে আপত্তি হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর সমাপিকা ক্রিয়া রূপান্তর হচ্ছে আপত্তি ছিল, এবং হলো সংযোজক অব্যয়। দেখে নাও, এবার দেখো যোগী বাক্যটা হয়ে দাঁড়িয়েছে, ছাত্রদের আপত্তি ছিল সঙ্গত এবং তা প্রধান শিক্ষককে মানতে হয়েছিল। দেখো বাক্যটা সরল থেকে যৌগিক গিয়ে চলে এসছে কিনা। আমার মনে হয় বোঝা গেছে, আর স্টে করা দরকার নেই এখানে।
জি স্যার বুঝছি। এবার আসো আমরা যেমন কিছুক্ষণ আগে সরল থেকে জটিলে গিয়েছিলাম, জটিল থেকে আবার উল্টা দিকে সরলে এসেছিলাম। এখানে দেখো সরল থেকে যৌগিকে গেলাম, যেমন করে যৌগিক থেকে আমরা সরলে আসবো এইভাবে। সেই যৌগিক থেকে সরলে কখন আসবো সেটা আমরা এখন দেখাচ্ছি। এই যে যৌগিক থেকে যদি সরলে আসতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? ১ নম্বর পয়েন্টে বলেছে বাক্য সমূহের একটি সমাপিকা ক্রিয়াকে অপরিবর্তিত রাখতে হবে। ২ নম্বর বলছে সমাপিকা ক্রিয়াকে অন্যান্য সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় পরিণত করতে হবে। অব্যয়পদ থাকলে তা বর্জন করতে হবে। আর ৪ নম্বর বলছে প্রধান খণ্ডবাক্যকে রেখে অন্য খণ্ডবাক্যকে সংকুচিত করতে হবে। উদাহরণ হিসেবে দেখো লেখা আছে যৌগিক বাক্য আমরা বস্তিবাসী, কমা কিন্তু লৌকিক ব্যাপারে আমরা অজ্ঞ নই। তাহলে বস্তিতে যারা বসবাস করে তারা কৃষ্টি কালচার, লৌকিক মানে কালচার বলা হয়। এই লৌকিক ব্যাপারে অজ্ঞ নই মানে জানে না এমনটা নয়। তাহলে সরল বাক্যটা কি? বস্তিবাসী হলেও লৌকিক ব্যাপারে আমরা অজ্ঞ নই। যৌগিক বাক্যটা হচ্ছে সুনাম পেতে চাও, কমা সুতরাং নামের প্রতি লোভ ছাড়ো। তাহলে সরল বাক্য হচ্ছে সুনাম পেতে চাইলে নামের প্রতি লোভ ছাড়ো, বাক্যটা হয়ে গেছে। তাহলে আমরা কিছুক্ষণ আগে সরল থেকে যৌগিকে গিয়েছিলাম, এখন আমরা যৌগিক থেকে সরলে কনভার্ট করা শিখলাম। তাহলে আমরা ৪টা ফরম্যাট শিখলাম: সরল থেকে জটিল, জটিল থেকে সরল, সরল থেকে যৌগিক, যৌগিক থেকে সরল। ৪টা ফরম্যাট হয়ে গেল। এবার দেখো আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি সেটা। আমাদেরকে এবার যেতে হবে